প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তপন ভূষণ দাস, সহকারী শিক্ষক, কুমিল্লা বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার পাঠ্য বই ফিনান্স ও ব্যাংকিং এই পাঠ্য বই থেকে আজকে একটি অনলাইন ক্লাস পরিচালনা করব। তোমরা জানো যে একটি কারবার প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে অর্থের প্রয়োজন হয়। অর্থ ছাড়া কোনো কারবার প্রতিষ্ঠান গঠন করা সম্ভব নয়। আর এই কারবার প্রতিষ্ঠান গঠন করতে গেলে আবার আমাদের কিছু অর্থের প্রয়োজন হয়। এই অর্থ আবার বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে হয়। আর অর্থায়ন হলো এমন একটি প্রক্রিয়া যা বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়াকে আমরা বুঝে থাকি। আর ব্যবসায় অর্থায়ন বলতে আমরা একটি কারবার প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য ব্যবসার মালিক যে সকল উৎস থেকে অর্থ সংগ্রহ করে থাকেন সেগুলো হলো ব্যবসায় অর্থায়ন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয় হলো প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। আমরা জানি যে কারবার প্রতিষ্ঠানে একজন অর্থ ব্যবস্থাপক থাকেন, আর তার কাজ হলো অর্থ সংগ্রহ করা। যদিও অর্থ সংগ্রহ করা তার কাজ, তথাপি বর্তমানে তাকে অর্থ সংগ্রহের পাশাপাশি এই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হয়। অর্থাৎ একজন কারবারি অর্থ ব্যবস্থাপক কোন কোন উৎসতে অর্থ সংগ্রহ করবে এবং কোন কোন খাতে এগুলো ব্যয় করবে তার সিদ্ধান্ত তাকে গ্রহণ করতে হয়। তাহলে আজকে আমাদের এই পঠিত বিষয় থেকে আমরা যা অর্জন করতে পারবো, তাহলে অর্থায়নের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, অর্থায়নের নীতি ব্যাখ্যা করতে পারবো। দেখো, এখানে বলা আছে কারবারি অর্থায়নের গুরুত্ব। তাহলে কারবার প্রতিষ্ঠান বলতে আমরা বুঝে থাকি একটি অর্থনৈতিক বৈধ কর্মকাণ্ড, আর অর্থায়ন বলতে আমরা বুঝে থাকি অর্থ সংগ্রহের প্রক্রিয়া। তাহলে এই অর্থের আবার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হয়, যা প্রতিষ্ঠানে বা কারবার প্রতিষ্ঠানের মুনাফা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা জানি সরকারি বেসরকারি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত অর্থ সংগ্রহের প্রয়োজন হয় এবং এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হয়। দেখো, এখানে লেখা আছে বর্তমানে প্রতিযোগিতামূলক মুক্তবাজার ব্যবস্থায় মুনাফা অর্জনের জন্য প্রতিটি সরকারি বেসরকারি আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ গুরুত্বের সাথে পূর্ব পরিকল্পনা মাফিক অর্থায়ন করতে হয়। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, পরিকল্পনা কি? তাহলে পরিকল্পনা হলো একটি ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি, অর্থাৎ ভবিষ্যতে কোন কাজটি করতে হবে, কখন করতে হবে, কার দ্বারা সম্পাদন করতে হবে, কিভাবে করতে হবে ইত্যাদি। সুচিন্তিত ও সুদক্ষ অর্থায়ন ব্যবস্থাপনার ব্যবহারে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি হ্রাস পায় এবং মুনাফা বৃদ্ধি পায়। তাহলে শুরুতেই বলেছি একজন অর্থ ব্যবস্থাপককে অর্থ সংগ্রহের পাশাপাশি সেগুলোর সদ্ব্যবহার, সঠিক ব্যবহার নিশ্চিত করতে হয়। তাহলে প্রতিষ্ঠান মুনাফা অর্জনে সক্ষমতা অর্জন করতে পারে। তার বিপরীতে হলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আমরা চলো দেখি পরের স্লাইডটিতে কারবার অর্থায়ন কী কী গুরুত্ব রয়েছে। ব্যবসায়িক মূলধন সংকট। তোমরা জানো যে কোনো সময়ে কারবার প্রতিষ্ঠানে অর্থের সংকট দেখা দিতে পারে। তাই
একজন অর্থ ব্যবস্থাপককে প্রতিনিয়তই এই বিষয়টির প্রতি খেয়াল রাখতে হয়, অর্থাৎ কারবার প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে অর্থের প্রয়োজন হয়, উক্ত অর্থ যদি সংকট হয় তাহলে এই অর্থ সে কোন কোন উৎস হতে সংগ্রহ করবে, কার কাছ থেকে সংগ্রহ করবে, কিভাবে সংগ্রহ করবে, এই বিষয়গুলো তার সিদ্ধান্ত নিতে হয়। এখানে বলা আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থায়ন সম্পর্কিত ধারণা বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বলে আর্থিক সংকট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। এই সংকটের জন্য কারবার প্রতিষ্ঠান সুচারুরূপে পরিচালনা করা একটি দুরূহ কাজ। উদাহরণ হিসেবে বলা যায়, একটি প্রতিষ্ঠানের কাঁচামাল কেনার প্রয়োজন, কিন্তু অর্থ সংকটের জন্য সে যদি যথাসময়ে উপযুক্ত পরিমাণে কাঁচামাল কিনতে অপারগ হয় তাহলে প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হতে পারে। অর্থায়ন সংক্রান্ত ধারণা তাকে পরিকল্পনা মাফিক যথাসময়ে প্রয়োজনীয় পরিমাণে অর্থ সংগ্রহ ও তার যথাযথ ব্যবহারে সহায়তা করে। তাহলে একজন আর্থিক ব্যবস্থাপকের যদি অর্থায়ন সংক্রান্ত জ্ঞান থাকে তাহলে সে সহজেই ব্যবসার মূলধন সংকট সহজে কাটিয়ে উঠতে পারে, যা ব্যবসার মুনাফা অর্জনে এবং উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখতে পারে। তারপর চলো যাই পরের স্লাইডটিতে আমরা দেখি অনগ্রসর ব্যাংক ব্যবস্থা। তাহলে অনগ্রসর ব্যাংক ব্যবস্থা বলতে আমরা সেই ব্যবস্থাকে বুঝি যেখানে আমরা যদি ঋণের জন্য, অর্থাৎ কারবার প্রতিষ্ঠানের মালিক যদি ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করতে চায়, সেক্ষেত্রে তাকে কতগুলো ফর্মালিটিস অর্থাৎ নিয়মাবলী অনুসরণ করতে হয়, আর এই নিয়মগুলো পালন করতে গিয়ে তার যথাসময়ে অর্থ সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠে না। এই ক্ষেত্রে প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়, যা মুনাফা অর্জনে প্রতিষ্ঠানটি বাধাগ্রস্ত হয়। তাহলে দেখো বলা আছে, উপরন্তু উন্নত বিশ্বের মতো আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো যথেষ্ট সুসংগঠিত নয় বলে ঋণের জন্য আবেদন করলেও কাঙ্ক্ষিত সময়ের মধ্যে ঋণ পাওয়া যায় না। অনেক সময় ব্যাংক ঋণের বিপরীতে যে সম্পত্তি বন্ধক রাখতে হয় তার অপ্রতুলতার কারণে ব্যাংক ঋণ উপযুক্ত সময়েও যথার্থ পরিমাণ পাওয়া যায় না। আমরা জানি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে গেলে কিছু না কিছু জামানত রাখতে হয়, আর এই জামানতের পরিমাণ যদি অপ্রতুল হয়, অর্থাৎ টাকার পরিমাণ আমরা যে রকম কারবার প্রতিষ্ঠানে আমরা ঋণের জন্য চাচ্ছি পরিচালনা করার জন্য, তাহলে সেক্ষেত্রে ব্যাংক আমাদের যথাসময়ে ঋণ প্রদান করে না, ফলে আমাদের উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়, যা প্রতিষ্ঠানের মুনাফা অর্জনে বাধাগ্রস্ত হয়। দেখুন বলেছে, ফলে ব্যবসায়ীদের এই অর্থ সংকট হতে উদ্ভূত সমস্যা মোকাবেলা করার জন্য খুবই পরিকল্পিতভাবে অর্থের সংস্থান করতে হয় এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে অর্থের লাভজনক ব্যবহার করার প্রয়োজন হয়। সঠিক আর্থিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা ব্যবসায়ীদের এই ধরনের সমস্যা পূর্বানুমান করতে সাহায্য করে এবং যেসব পদ্ধতি তা মোকাবিলা করা যায় তা ধারণা দেয়। তাহলে অনগ্রসর ব্যাংক ব্যবস্থা সম্পর্কে যদি একজন আর্থিক ব্যবস্থাপকের ধারণা থাকে তাহলে সে অবশ্যই যে পূর্বে যে অর্থ সংগ্রহ করেছে সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার প্রয়াস চালায়। তাই সঠিকভাবে আর্থিক ব্যবস্থাপককে, অর্থাৎ একটি কারবার প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপক যদি সঠিক পরিকল্পনা মাফিক
তার কার্যাবলীগুলো সম্পাদন করে থাকে, তাহলে প্রতিষ্ঠানটি মুনাফা অর্জন করতে সক্ষম হয়। তারপর দেখো স্বল্প শিক্ষিত উদ্যোক্তা। তার আমরা উদ্যোক্তা বলতে বুঝি যে কোনো কারবার প্রতিষ্ঠান গঠনের প্রচেষ্টা চালায়, সে হচ্ছে একজন উদ্যোক্তা, অর্থাৎ কোনো কিছু গঠনের ইচ্ছা পোষণ করে এবং সেটি স্থাপন করে বাস্তবে সেটি রূপদান দেয়, তাহলে তিনি হলেন কি উদ্যোক্তা। তাহলে স্বল্প শিক্ষিত উদ্যোক্তা, আমরা জানি আমাদের দেশের অধিকাংশ উদ্যোক্তারাই স্বল্প শিক্ষিত, তাদের রয়েছে প্রশিক্ষণের অভাব, যার কারণে তারা তাদের অর্থকে সঠিকভাবে কারবার প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারে না এবং প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়, যা মুনাফার পরিবর্তে লোকসান দেখে থাকে। এখানে বলা আছে বাংলাদেশে বেশিরভাগ ক্ষুদ্র প্রতিষ্ঠানের উদ্যোক্তারা স্বল্প শিক্ষিত বলে তারা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অর্থায়ন কার্যক্রম পরিচালনা করতে পারে না। এতে করে অনেক লাভজনক প্রতিষ্ঠান উপযুক্ত আর্থিক পরিকল্পনার অভাবে আর্থিক সংকটে সুষ্ঠুভাবে চলতে পারে না এবং অবশেষে লাভের বদলে ক্ষতির সম্মুখীন হয়, যা তোমাদের কিছুক্ষণ আগে আমি বলেছি। অথচ এই ক্ষতির কারণ শুধু আর্থিক অব্যবস্থাপনা, অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান থাকলে সহজেই একজন ব্যবসায়ী পরিকল্পনা মাফিক স্বল্প মূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থ সংস্থান করে তার সঠিক বিনিয়োগের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে পর্যাপ্ত মুনাফা অর্জন করতে পারে। তাহলে একজন স্বল্প শিক্ষিত উদ্যোক্তা যদি অর্থায়ন সংক্রান্ত জ্ঞান থাকে, তাহলে সে কারবার প্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করতে পারে, ফলে প্রতিষ্ঠানটি লাভবান হয়। তাই আমাদের দেশের স্বল্প শিক্ষিত উদ্যোক্তাদের অর্থায়ন সংক্রান্ত জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ, কেননা তারা যদি পরিকল্পনা মাফিক তাদের কারবার প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে থাকে, তাহলে আমাদের দেশটি অর্থনৈতিকভাবে অনেক কী হয়, লাভবান হয়। অর্থাৎ আমরা তখন বিদেশে অনেক পণ্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। তাহলে একজন স্বল্প শিক্ষিত উদ্যোক্তার অবশ্যই ব্যবসায় অর্থায়ন সংক্রান্ত জ্ঞান থাকা প্রয়োজন, যা তার কার্যদক্ষতাকে বৃদ্ধি করতে সক্ষম হয়। তারপর দেখো উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয়। তাহলে আমরা জানি যে সবসময় আমরা যে অর্থ সংগ্রহ করি অথবা একজন কারবার প্রতিষ্ঠানের মালিক বা অর্থ ব্যবস্থাপক যে অর্থ সংগ্রহ করে থাকে, অর্থাৎ স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী উৎসতে, এই অর্থের যদি পরিকল্পনা মাফিক আমরা উৎপাদন খাতে বিনিয়োগ করতে পারি অথবা সঠিকভাবে সংগৃহীত অর্থের ব্যবহার আমরা নিশ্চিত করতে পারি, তাহলে প্রতিষ্ঠানটি লাভবান হয়, যা আমাদের জাতীয় আয় বৃদ্ধিতে অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকে। দেখুন বলা হচ্ছে একটি সফল বিনিয়োগ জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে। অর্থায়ন বিষয়ক জ্ঞানের প্রয়োগে একজন ব্যবসায়ী বিনিয়োগের বিভিন্ন প্রকল্পগুলোর মধ্যে ভবিষ্যৎ আয় ব্যয়ের সম্ভাব্যতা বিশ্লেষণ করে সবচেয়ে লাভজনক প্রকল্পটি বেছে নিতে পারে। এই ধরনের লাভজনক বিনিয়োগ কারবারটির জন্য যেমন অর্থবহ, তেমনি সারা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাহলে একজন
ব্যবস্থাপকের যদি ব্যবসায় অর্থায়ন সংক্রান্ত জ্ঞান থাকে, তাহলে তিনি তার সংগৃহীত অর্থ উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করেন, যা আমাদের দেশের জাতীয় আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে একজন অর্থ ব্যবস্থাপককে অবশ্যই ব্যবসায় অর্থায়ন সংক্রান্ত ধারণা থাকতে হবে। তার ফলশ্রুতিতে তিনি উৎপাদনমুখী বিনিয়োগ করতে সক্ষম হবেন, যা জাতীয় আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখো, পরে বলা আছে কারবারি অর্থায়নের নীতি। তাহলে শুরুতে আমরা বলছি কারবার হলো একটি অর্থনৈতিক বৈধ কর্মকাণ্ড যা মুনাফা অর্জনের জন্য গঠিত হয়। আর অর্থায়ন হলো অর্থ সংগ্রহের একটি প্রক্রিয়া, যা একজন অর্থ ব্যবস্থাপক বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করে থাকেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অথবা মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকেও কী করে থাকে, অর্থ সংগ্রহ করে থাকে। তাহলে তিনি কোন কোন উৎস হতে অর্থ সংগ্রহ করবেন, কিভাবে করবেন এবং কোন উৎস হতে সংগ্রহ করতে গেলে সুদের হার কম হতে পারে, তাহলে এই নীতিগুলো উনি পর্যালোচনা করবেন। তাহলে দেখানো বলা আছে কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা বলতে কারবারের জন্য প্রয়োজন মাফিক তহবিল সংগ্রহ, স্বল্প দীর্ঘমেয়াদী সেই তহবিল বিনিয়োগ এবং তহবিল বন্টন সংক্রান্ত ব্যবস্থাপনাকে বোঝায়। এই ব্যবস্থাপনা কিছু নীতিমালা আছে, যা নিচে তুলে ধরা হলো। তারল্য বনাম মুনাফা নীতি। আমরা জানি পানি যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকারে ধারণ করে। তোমরা দেখে থাকবে যখন আমরা গ্লাসে পানি ঢেলে ফ্রিজে রেখে দিই, অর্থাৎ ডিপ ফ্রিজে বরফ হওয়ার জন্যে, দেখবা যে সেটা সেই আকারেই ধারণ করেছে। তাহলে অর্থ হলো একটি তরল সম্পদ, অর্থাৎ আমরা এটাকে যে কোনো সময় নগদ অর্থে কী করতে পারি, রূপান্তর করতে পারি। তাহলে একজন কারবার প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপককে তারল্য বনাম মুনাফা নীতিটি যথাযথভাবে মেনে চলতে হবে। কেননা একটি কারবার প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যেমন চলতি মূলধনের প্রয়োজন হয়, আবার বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী সম্পদ বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য অর্থাৎ দীর্ঘমেয়াদী অর্থের প্রয়োজন হয়। তাহলে একজন কারবার প্রতিষ্ঠানের মালিক যে উৎস হতে অর্থ সংগ্রহ করে আর সংগৃহীত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করাই, সদ্ব্যবহার নিশ্চিত করে তার প্রধান কাজ। দেখো, এখানে বলা আছে একজন মুদি দোকানি তার প্রতিদিনের বিক্রয়লব্ধ নগদ আয়, তরল সম্পদ, সম্পূর্ণটাই কাঁচামাল ক্রয় ও আনুষঙ্গিক অন্যান্য ব্যয়ের কথা চিন্তা করে নিজের কাছে রেখে দিতে পারে, অথবা সেই নগদ অর্থের কিছু অংশ কাঁচামাল ক্রয়ের জন্য রেখে বাকিটা কোনো ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখতে পারে, যা থেকে নির্দিষ্ট সময় কিছু সুদ বা মুনাফা পাওয়া সম্ভব। এক্ষেত্রে দোকানিকে সিদ্ধান্ত নিতে হয় নগদ অর্থ কী পরিমাণ নিজের কাছে রাখলে দৈনন্দিন প্রয়োজন মেটানো সম্ভব। তাহলে আমরা জানি কারবার প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের হাতে, অর্থাৎ কারবার প্রতিষ্ঠানের মালিককে অথবা ব্যবসার মালিককে কিছু নগদ অর্থ হাতে রাখতে হয়, আর অবশিষ্ট অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্যে সে ব্যাংকে কী রাখে, জমা রাখে। সে যদি কারবার প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সম্পূর্ণ অর্থই বিক্রয়লব্ধ অর্থের সম্পূর্ণ অর্থ তার কাছে জমা রাখে, তাহলে সে মুনাফা অর্জন থেকে বঞ্চিত হবে।
আবার তার বিক্রয়লব্ধের সম্পূর্ণ অর্থে যদি মুনাফা আশায় ব্যাংকে জমা রেখে দেয়, তাহলে সে তার কারবার প্রতিষ্ঠানের দৈনন্দিন খরচ নির্বাহ করতে পারবে না। তাহলে তার কাজ হলো যথাযথ তারল্য অর্থ, নগদ অর্থ হাতে রেখে অবশিষ্ট অর্থ মুনাফার জন্য অর্জনের জন্য ব্যাংকে জমা রাখা। দেখো এখানে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, যদি নগদ অর্থ বেশি পরিমাণে দোকানি নিজের কাছে রেখে দেয়, তাতে ব্যাংক থেকে প্রাপ্য আয়ের পরিমাণ কমে যাবে। আবার ব্যাংকে বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করলে ব্যবসায় দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় নগদ অর্থের ঘাটতি হবে। যা তোমাদের কিছুক্ষণ আগে আমি বলেছিলাম, যা ব্যবসার সুষ্ঠু পরিচালনাকে ব্যাহত করবে। ফলে ব্যবসায়ীকে তারল্য বিনিয়োগের মধ্যে ভারসাম্য রেখে আর্থিক ব্যবস্থাপনা করতে হবে। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ হাতে রাখতে হবে দৈনন্দিন কার্য নির্বাহ করার জন্য, আর মুনাফা অর্জন করার জন্য পর্যাপ্ত অর্থ ব্যাংকে জমা রাখতে হবে। একদিকে তাকে যেমন দৈনন্দিন কার্য পরিচালনার মতো নগদ অর্থ হাতে রাখা প্রয়োজন, অন্যদিকে মুনাফা অর্জনের জন্য সেই অর্থ বিনিয়োগ করা প্রয়োজন। নগদ অর্থ মুনাফার মধ্যে বিবেক সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ বেশি মুনাফা অর্জন করতে চাইলে আমাকে সম্পূর্ণ অর্থ ব্যাংকে জমা রাখতে হবে, আবার বেশি মুনাফা অর্জন করতে চাইলে আমাকে অর্থাৎ কারবার প্রতিষ্ঠান মালিককে তার দৈনন্দিন কার্য পরিচালনা করার জন্য নগদ অর্থের ঘাটতি দেখা দিবে। তাহলে নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কমে যায়, আবার মুনাফা বৃদ্ধি করবে বেশি বিনিয়োগ করা হলে তারল্য ঘাটতি হয়। তারল্য মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখা অর্থনীতির একটি অন্যতম নীতি। তাহলে একজন কারবার প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপককে তারল্য বনাম মুনাফার নীতিটি যথাযথভাবে পালন করতে হবে, যাতে আমার তারল্য ঘাটতি না হয়, আবার বেশি মুনাফা অর্জন করতে গেলে নগদ অর্থের যাতে ঘাটতি না হয়। তারপর আসো উপযুক্ততার নীতি। অর্থাৎ একজন অর্থ ব্যবস্থাপককে কোন কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করলে সুদের হার কম হবে, তাকে সেই নীতি অনুসরণ করতে হবে। আর এটি হলো কি উপযুক্ততার নীতি। দেখো, স্বল্পমেয়াদী তহবিল নিয়ে চলতি মূলধন, অর্থাৎ স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন ও দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা অর্থায়নের একটি নীতি। একটি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে রাখার জন্য যে নিত্যনৈমিত্তিক অর্থের প্রয়োজন হয় সেটি চলতি মূলধন, যেমন কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি প্রদান ইত্যাদি। অন্যদিকে মেশিন ক্রয়, কারবারের দালান কোঠা নির্মাণ ইত্যাদি হলো স্থায়ী মূলধন। তাহলে তোমরা মনে রাখবে যে চলতি মূলধন দিয়ে কোন কোন ব্যয় নির্বাহ করা হয়: কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি প্রদান ইত্যাদি। আর স্থায়ী মূলধন দিয়ে কী করা হয়? স্থায়ী মূলধন দিয়ে মেশিন ক্রয়, কারবারের দালান কোঠা নির্মাণ ইত্যাদির জন্য ব্যয় নির্বাহ করা হয়। চলতি মূলধনের পরিমাণ কম হবে বলে এর উৎস কম, ফলে এটি স্বল্পমেয়াদী উৎস হতে সংগ্রহ করা ভালো। আবার বাণিজ্যিক ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগ ব্যাংক, ডিবেঞ্চার হোল্ডার এই ধরনের উৎসগুলো দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ডিবেঞ্চার হোল্ডার কি? ইংরেজিতে বলা হয় ডিবেঞ্চার, আর বাংলায় বলা হয় ঋণপত্র। অর্থাৎ যারা ঋণপত্র ক্রয় করে রাখে তারা হচ্ছে ডিবেঞ্চার হোল্ডার। এই ধরনের উৎসগুলো দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। পক্ষান্তরে বিক্রয়লব্ধ অর্থ দিয়ে চলতি মূলধন ব্যবস্থাপনা করা উচিত। দীর্ঘমেয়াদী উৎস থেকে তহবিল সংগ্রহের জন্য ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে অধিকারে সুদ প্রদান করতে হয়। ফলে যদি চলতি ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদী উৎস হতে অর্থ সংগ্রহ করা হয়, তবে দেখা যায় উপার্জিত আয় হতে ঋণের সুদ পরিশোধ করা অসম্ভব হয়ে যায়। তাহলে একজন আর্থিক ব্যবস্থাপককে অবশ্যই মনে রাখতে হবে
যে স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন নির্ভর করা হয়। এই বিষয়টি তাদের মনে রাখতে হবে। আর কোন কোন উৎসতে অর্থ সংগ্রহ করলে যাতে সুদের হার কম দিতে হয়, তাহলে উনি এই বিষয়টি তার বিশেষভাবে মনে রাখা উচিত। তাহলে একজন আর্থিক ব্যবস্থা যথাযথ চিন্তা করে আমি যে উৎস থেকে অর্থ সংগ্রহ করব সেখানে যাতে আমাকে তার সুদের হার কম দিতে হয়। তারপর আসো কারবারের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে পাশের একটি কারবার প্রতিষ্ঠানের ইমেজ অর্থাৎ ছবি দেওয়া হয়েছে এবং লেখা আছে কারবার পণ্যের বৈচিত্র্যায়ন। তোমরা হরহামেশা দেখে থাকবে তোমাদের এলাকায় বা বাজারে যে সকল মুদি দোকান রয়েছে সেখানে তারা একটি পণ্য নিয়ে শুধু ব্যবসা করছে না, তারা একাধিক পণ্য নিয়ে ব্যবসা করছে, অর্থাৎ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে তারা কি করছে, কারবার প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছে। দেখবা তারা শুধু সাবান এই বিক্রি করছে না, তারা পাশাপাশি চাল, ডাল, তৈল এছাড়াও বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে তারা তাদের কারবার প্রতিষ্ঠানটি পরিচালনা করছে। এতে করে আর এটি হলো কি কারবারের পণ্যের বৈচিত্র্যায়ন। আর কারবারে পণ্যের বৈচিত্র্যের সুবিধা হলো যখন একজন কারবার প্রতিষ্ঠানের মালিক তার একটি প্রোডাক্ট দিয়ে ক্ষতিগ্রস্ত হয়, সে তখন অন্য প্রোডাক্টগুলো দিয়ে যে মুনাফা অর্জন হয় সেটি যাতে পুষিয়ে নিতে পারে। তোমরা দেখবে বৃহৎ মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো তারা একটি পণ্য নিয়ে আজকাল ব্যবসা করছে না, তারা একাধিক পণ্য নিয়ে বাজারে ব্যবসা করছে। বিশেষ করে দেখবে যে প্রাণ আরএফএল গ্রুপ বা প্রাণ কোম্পানি যেটি রয়েছে আমাদের, তারা আজকাল শুধু একটি পণ্য নিয়ে ব্যবসা নামে তারা ভিএসএল থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে তারা ব্যবসা পরিচালনা করছে। এর কারণ হলো তার একটি খাতে যদি কোনো একটি পণ্য দিয়ে সে ক্ষতিগ্রস্ত হয়, অন্য পণ্যগুলো দিয়ে সে যাতে লাভবান হতে পারে এবং সেই লাভের অর্থ দিয়ে সে ক্ষতি পুষিয়ে নিতে পারে। তাহলে দেখো এখানে বলা আছে কারবারের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন। তহবিল বিনিয়োগের ক্ষেত্রে কারবারি পণ্য বা সেবা যতদূর সম্ভব বৈচিত্র্যপূর্ণ হলে কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান অনিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে মুনাফা অর্জনের চেষ্টা করে। তাহলে আমরা জানি কারবার প্রতিষ্ঠানের যে সংজ্ঞা রয়েছে, অর্থাৎ কারবার প্রতিষ্ঠান বলতে আমরা সেই সকল ব্যবসা প্রতিষ্ঠানকে বুঝি যেখানে লাভের আশায় ঝুঁকি আছে যেন সে তার ব্যবসা প্রতিষ্ঠানকে কী করে থাকে, পরিচালনা করে থাকে, আর সেটি অবশ্যই একটি বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড হতে হয়। দেখো বলা হচ্ছে ফলে ব্যবসাকে নানামুখী ঝুঁকির সম্মুখীন হতে হয়। এই ঝুঁকিগুলো বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে, যেমন অর্থনৈতিক কারণে, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন ইত্যাদি। বাজারে নতুন পণ্যের উপস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, তাছাড়া রয়েছে আকস্মিক দুর্ঘটনা, এসব পরিবর্তনগুলোকে নিয়ন্ত্রণ করা বা এর জন্য প্রস্তুতি নেওয়া ব্যবস্থাপকদের পক্ষে সাধারণত সম্ভব নয়। তবে ঝুঁকি বন্টনের নীতি অনুসরণের ফলে অনিশ্চিত বাজার পরিস্থিতিতেও প্রত্যাশিত মুনাফা অর্জন সম্ভব। একজন ব্যবসায়ী যদি শুধু এক ধরনের পণ্যের ব্যবসা করে তাহলে ব্যবসার মুনাফা অর্জনে বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। পক্ষান্তরে কারবারের পণ্য যদি বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ হয় তাহলে ঝুঁকি বণ্টিত হয়ে যায়, অর্থাৎ কোনো একটি
পরিস্থিতিতে একটি পণ্যের বিক্রয় হ্রাস পেলে অন্যান্য পণ্যের বিক্রয়তে কারবারটির হ্রাসকৃত বিক্রয় পুষিয়ে নেওয়া সম্ভব হয়, ফলে সব ধরনের অবস্থায় কাঙ্ক্ষিত পরিমাণ মুনাফা অর্জিত হয়। যা তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে একজন কারবার প্রতিষ্ঠানের মালিক, তাছাড়া বলেছে প্রাণ আরএফএল গ্রুপ বা প্রাণ কোম্পানি যেটি রয়েছে আমাদের দেশে, সেটিও কি তারা একটি প্রোডাক্ট নিয়ে নয়, তারা একাধিক পণ্য নিয়ে কি করছে, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে। দেখো নিচে তোমাদের একটু আন্ডারলাইন করে দিয়েছি। একটি বইয়ের দোকানে যদি শুধু কবিতার বই বিক্রি করা হয় আর পাশাপাশি অন্য একটি দোকানে যদি কবিতার বইয়ের, গল্পের বই, ধর্মীয় বই, বিভিন্ন শিক্ষণীয় বই বিক্রি করা হয়, তবে দেখা যায় ক্রেতারা বই কেনার জন্য পরের দোকানটিতেই ভিড় করবে। অর্থাৎ শুধুমাত্র একটি দোকানে যদি কবিতার বই রাখা হয় আর আরেকটি দোকানে যদি কবিতার বইয়ের পাশাপাশি অন্যান্য গল্পের বইগুলো রাখা হয়, ধর্মীয় বই রাখা হয়, তাহলে আমরা দেখি কি পরের দোকানটিতেই ক্রেতা সাধারণ ভিড় করে থাকবে, কেননা তারা একই সাথে ওই দোকান থেকে বিভিন্ন ধরনের বই তারা কেনার সুযোগ পেয়ে থাকে। তাহলে ঝুঁকি হ্রাসে বৈচিত্র্যের পর এই নীতি তহবিল সংগ্রহের ক্ষেত্রে ব্যবহার করা যায়। সেখানে একটি উৎসের বদলে বহুবিধ উৎস হতে তহবিল সংগ্রহ করাকে প্রাধান্য দেওয়া হয়। তাহলে একজন আর্থিক ব্যবস্থাপককে, অর্থাৎ কারবার প্রতিষ্ঠানের মালিককে কারবারের পণ্যের বৈচিত্র্যায়নের দিকটির বিষয়ে মনে রাখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় বসে যে বিষয়টি আজকে আমি যে দুটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করলাম তার আঙ্গিকে একটি বাড়ির কাজ করবে। সেটি হলো তারল্য বনাম মুনাফা নীতি বলতে কি বুঝি, আরেকটি সাথে থাকবে কারবারের বৈচিত্র্যায়ন বলতে আমরা কি বুঝে থাকি। পাশাপাশি তোমরা একটি করে উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্টে হোম, স্টে সেফ। যখনই তোমরা ঘরের বাইরে যাবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সেগুলো ব্যবহার করবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।